বাঙালিয়ানা সার্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন এবং ফ্যান্সিডিল সহ 472 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। ট্রাম্পকে বিশ্বের 1 নম্বর শত্রু এবং জীবন্ত গণবিধ্বংসী অস্ত্র আখ্যা দিলেন গার্ডিয়ানের কলামিস্ট সাইমন টিসডাল। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 472 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মাত্র 24 ঘন্টায় এত বিপুল সংখ্যক গ্রেফতারের ঘটনা রাজধানীর ক্রমবর্ধমান মাদক পরিস্থিতির উদ্বেগজনক চিত্রই তুলে ধরছে। মাদক বিরোধী অভিযানের এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, ঢাকা কি তবে ধীরে ধীরে মাদকের রাজধানীতে পরিণত হয়েছে? পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন এবং ফ্যান্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ 121 জন মিরপুর বিভাগের এবং 87 জন ওয়ারী বিভাগের। এছাড়াও রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, গুলশান এবং উত্তরা বিভাগেও ব্যাপক গ্রেফতার অভিযান চালানো হয়েছে। মাদকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল এবং বিভিন্ন চোরাই সামগ্রী। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় 54টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একজনকে উদ্ধার করা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় অন্তত 206 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নগরের 3টি হাসপাতাল এবং 14টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সর্বোচ্চ 65 জন। উপজেলাগুলোর মধ্যে পটিয়ায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় 30% শিশু। এদিকে নগরের বাইজিদ বোস্তামি থানার আবুল কলোনিতে ডায়রিয়ার উপসর্গ নিয়ে আব্দুল মতিন 75 বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রাথমিক তদন্তে ওই এলাকার একটি অপরিষ্কার পানির ট্যাঙ্ক থেকে রোগটি ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বন্যা দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে মেডিকেল টিম কাজ করছে এবং এই পর্যন্ত 65,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র 1 মাসের মাথায় মধ্যপ্রাচ্যে আবারও পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আর না মানার ঘোষণা দেওয়ার পর 18 জুলাই তেহরানও তাদের সব অঙ্গীকার স্থগিত করেছে। টানা 7ম দিনের মতো ইরানের বিমানবন্দর, রেলওয়ে এবং সেতুর মতো গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন, জর্ডান এবং সৌদিতে মার্কিন এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। জর্ডানে ইরানের হামলায় 2 জন মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছেন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মূল্যহীন বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা আর 2-3 দিন চললে তারা সর্বাত্মক অভিযান শুরু করবে। এদিকে গার্ডিয়ানের কলামিস্ট সাইমন টিসডাল মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বের 1 নম্বর শত্রু এবং জীবন্ত গণবিধ্বংসী অস্ত্র বলে আখ্যা দিয়ে লিখেছেন, ইরান নয়, ট্রাম্পের আত্ম অহংকার এবং হঠকারী নেতৃত্বই এই বিপর্যয়কর যুদ্ধের মূল কারণ। কোনো দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া মিত্র এবং কংগ্রেসকে উপেক্ষা করে ট্রাম্প এই বেআইনি যুদ্ধ শুরু করেছেন, যা কেবল মধ্যপ্রাচ্যকে নয় বরং গোটা বিশ্বকে এক অন্তহীন ক্ষয়িষ্ণু সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এবারে শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ইংল্যান্ড।
প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যাওয়া ইংলিশরা ম্যাচ জেতে বুকাও সাকার হ্যাটট্রিক এবং জুড বেলিংহামের গোলে 1966 সালের পর বিশ্বকাপে এটি ইংল্যান্ডের সেরা সাফল্য। পরাজয়ের রাতেও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা 22-এ নিয়ে গেছেন তিনি, যা লিওনেল মেসির 21 গোলের রেকর্ডকে ছাড়িয়ে তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। এবারের আসরে 10 গোল করা এমবাপ্পের দুটি গোলেই সহায়তা করেন মাইকেল ওলিসে। ফলে 1970 সালে বিশ্বকাপে কিংবদন্তি পেলে গড়া 6 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে তাকে বিশ্বকাপে সর্বোচ্চ 7 অ্যাসিস্টের মালিক হলেন ওলিসে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। সনদ জটিলতা এবং দুর্নীতির কারণে হালাল বাজার হারাচ্ছে বাংলাদেশ। $5.2 ট্রিলিয়ন বৈশ্বিক হালাল বাজার বাংলাদেশের রপ্তানি মাত্র $94.30 কোটি। দেশের জটিল এবং ব্যয়বহুল সনদ ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বীকৃতির অভাবও এর অন্যতম কারণ বলে মনে করছেন রপ্তানিকারকেরা। 18 জুলাই বিএসআই আয়োজিত কর্মশালায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই থেকে সনদ নিতে লাখ লাখ টাকা ফি এবং দীর্ঘসূচিতা রয়েছে। এমনকি মাঠ পর্যায়েও ঘুষের মুখোমুখি হতে হচ্ছে। ফলে দেশের ল্যাব সুবিধা না থাকায় পরীক্ষার সনদও চাওয়া হচ্ছে, যে কারণে বৈশ্বিক স্বীকৃতি না থাকায় বাধ্য হয়ে অন্য দেশ থেকে সনদ নিতে গিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। বিশেষজ্ঞদের মতে 2040 সালের মধ্যে এই বাজার 9.45 ট্রিলিয়নে পৌঁছাবে। তবে বাংলাদেশে হালাল সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান মাত্র 300টি। এই বিশাল সম্ভাবনা কাজে লাগাতে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডিং অক্ষুণ্ণ রাখতে মালয়েশিয়ার আদলে একটি একক জাতীয় হালাল কর্তৃপক্ষ গঠনের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সদস্য 17 বছর বয়সী ফাদি হামাদাল্লাহ আল নাসান চিকিৎসাধীন অবস্থায় 18 জুলাই মারা গেছেন। গত 11 জুলাই পশ্চিম তীরের আল মুঘাইর গ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় উরুতে গুলিবিদ্ধ হন ফাদি। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ফাদির মৃত্যুর মধ্য দিয়ে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি সহিংসতায় 568 জন ফুটবলার সহ ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1013 জনে। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে, যাকে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বৈষম্যমূলক ব্যবস্থা বা অ্যাপারথাইড হিসেবে অভিহিত করে আসছেন। বাঙালিয়ানা সার্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।